হ্যাঁ রে প্রণব, দিদি তো। হ্যাঁ, মনে হচ্ছে ওরা কোনোদিনই যেন গাছই দেখেনি আগে। দেখো শালিনীও আছে। দেবসেনা, হাই। শালিনী, প্রণব আর জননী এখানেই আছে। এখন এটা খোঁজা বন্ধ করতে হবে। কালকে যখন এখানে কেউ থাকবে না তখন আমরা আমাদের কাজ শুরু করব। দাঁড়াও, ডেকে নিয়ে আসছি। দেবসেনা, তুমি আর তোমার বন্ধু এই গাছের তলায় কি করছো? আসলে শালিনী একটা রিসার্চ করছে এখানে। জননী, হ্যালো জননী ম্যাডাম। ডক্টর, আপনি এখানে? এই পাশেই এইখানে আমারই এক পরিচিতের ট্রিটমেন্ট করতে এসেছি। কার পার্কের সময় আপনাকে দেখতে পেলাম, তাই আপনার সঙ্গে কথা বলতে চলে এলাম। ওকে। আচ্ছা, তোরা এখানে সবাই কি করছিস রে? কি আর করব, এই তো ফুচকার দোকানে আমরা সবাই খেতে এসেছি। তাই বুঝি? মজা করছিস হাসাবার জন্য? কিচ্ছু না, আমরা ওই ফুচকা খেতে এসেছি। তুমিও চলো। হ্যাঁ, এসো এসো না। অনেকদিন পর আপনাকে দেখলাম। হ্যালো দেবসেনা ম্যাডাম। আপনার হ্যালো আমার একদম চাই না ডক্টর। আপনি এখানে কি করছেন? আমি আপনাকে আগেই বলে দিয়েছি, আপনার এইভাবে জননীর সাথে বিভিন্ন বাহানায় দেখা করা আমার একদম পছন্দ না। সরি দেবসেনা ম্যাডাম, আসলে জননী ম্যাডামকে আমি পেশেন্টের মতোই দেখি, সেই জন্য আমি ওনাকে খুবই কেয়ার করি। ডাক্তারদের তো এটাই ধর্ম। আমি এত ধর্মকর্ম বুঝি না। জননী আপনার পেশেন্ট ছিল, কিন্তু এখনো একদম সুস্থ। আর এখন আপনি ওকে কি জিজ্ঞেস করতে এসেছেন? দেখুন, এইভাবে বারবার আমার বোনের সাথে কথা বলা, ওর পুড়ে যাওয়া বিষয়টা বারবার তোলা আমার একদম ভালো লাগে না। তোর খাওয়া হয়ে গেছে? চল আয়শা। দেবসেনা ম্যাডাম শুনুন। ডক্টর শুনুন, আপনার এই গোয়েন্দাগিরিটা না দেখালেই ভালো হয়। মধু, চল আমরা বিল পে করে আসি। চল চল। পুত্র, ধ্যান শুরু কর। বাবা, এই অষ্টবক্রর শক্তির সামনে কোনো দ্বিতীয় শক্তি দাঁড়াতে পারবে না। দিদি, কোথায় যাচ্ছ তুমি? জননী, কেউ বাইরে যাবার সময় এইভাবে পেছনে ডাকতে হয় নাকি? হ্যাঁ, সেরম না দিদি, এত রাত হয়ে গেছে তাই জিজ্ঞেস করলাম। আমি জানি জননী, কিন্তু কি করব বল, আমার একটা খুব জরুরি কাজ আছে, আর আজকেই সেটা শেষ করতেই হবে। তুমি তো একাই যাচ্ছ, আমি আসি তোমার সাথে? না না, আমার ফ্রেন্ড আছে সঙ্গে, আমরা দুজনে যাব, চলে আসব।
তুই যেন কি বলছিলিস তোর কিছু কলেজের অ্যাসাইনমেন্ট আছে, তুই সেগুলো শেষ কর, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তাও দিদি এত রাত হয়ে গেছে এখন। জননী, তুই আমাকে ভরসা করিস কি না? আমি নিজের থেকেও বেশি তোমায় ভরসা করি দিদি। ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমি এক্ষুনি ঠিক আছে। আঙ্কেলকে বলবে না? এই তো পাশেই যাবো জননী, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এই সবের জন্য আবার আঙ্কেলকে বলে কি হবে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, বাই। শালিনী, দেখতে পাচ্ছিস তুই শালিনী, কৃপালিনী স্যার যেরকম বলেছিলেন ঠিক সেরকম ভিনা মৌমাছির বাসা দুটোই আছে। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান। কৃপালিনী স্যার বলেছেন মনে আছে অ্যাপ্রোচ করতে হবে বলে? অফকোর্স, মৌমাছির বাসায় হাত দিতে হবে। আমার যে কেন এত রিস্কি বলে মনে হচ্ছে দেবসেনা। কৃপালিনী স্যার বলেছেন বাজে উদ্দেশ্য নিয়ে যদি হাত লাগাই মৌমাছিগুলো কামড়াতে পারে। শালিনী, তুই তো আমার উদ্দেশ্যটা জানিস। আমার যে কেন এত রিস্কি বলে মনে হচ্ছে দেবসেনা। কৃপালিনী স্যার বলেছেন বাজে উদ্দেশ্য নিয়ে যদি হাত লাগাই মৌমাছিগুলো কামড়াতে পারে। শালিনী, তুই তো আমার উদ্দেশ্যটা জানিস। পবিত্র মন নিয়ে যদি ওখানে হাত দিয়ে ওরাই আমাদের রক্ষা করবে। চল আমরা একসাথে ট্রাই করি। ব্যাস। এই সামারে তো এসি না চলে থাকাই সম্ভব না প্রণব। হ্যাঁ মম, ভীষণ গরম লাগছে। এই গরম ওয়েদারের মধ্যে কোল্ড ড্রিঙ্ক খেলে খুব ভালো হতো। আরে ফ্রিজে আইসক্রিম আছে তো, নিয়ে খা। তবুও এত গরমে কলেজে থাকিস কি করে? ওখানে কি করে এসি থাকবে বলো? বেশিরভাগ ফ্যানই চলে, ওটাতেই তো গরম হাওয়া আসতে থাকে। ইটস হরিবল। আমাদের আমেরিকাতে সবকটা কলেজেই এসি রয়েছে। আমরাও যদি ওখানে থাকতাম ভালোই হতো। তুইও ওরকম কলেজে ভর্তি হতে পারতিস। এখানে তো এসি কলেজও আছে, কিন্তু সেখানে আমরা ভর্তি হতে পারবো না। ডোনেশন দিতে গেলে ঘর বাড়ি সব বিক্রি করতে হবে। এটা তোর বাবার কাছে গিয়ে বল। এত টাকা খরচ করার কথা শুনলেই হাজারটা কথা শুরু করে দেয়। প্রণব, এই হানিবির শব্দ কোথা থেকে আসছে রে? মম, হানিবি কোথা দিয়ে আসবে? হ্যাঁ মম, শুনতে পাচ্ছি তো শব্দ। এসো তো দেখি আমরা। চিচি, কি এটা? এটাকে বাড়ির ভিতরে এনেছিস কেন? মৌমাছি কামড়াবে তো। আরে আন্টি, ভয় পেও না এদের দেখে। এই মৌমাছিগুলো অকারণে কামড়ায় না, তুমি একটুও ভয় পেও না, কিচ্ছু হবে না। দেবসেনা, এই হানিবি বাড়ির বাইরে থাকে, বাড়ির ভেতরে নয়। টাকা দিলে মধু পাওয়া যায় না। ওই বাড়িতে নিশ্চয়ই কিছু হচ্ছে, আমি গিয়ে দেখে আসি। টাকা দিয়ে দোকান থেকে কেনা মধু এত পিওর হয় না প্রণব। যে এটা বিক্রি করছিল সে বলছিল এটা খাঁটি মধু, আর কিছুক্ষণের মধ্যে এই মৌমাছিগুলো সব উড়ে চলে যাবে, কিচ্ছু হবে না। দেবসেনা, তোর কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি?
কামড়ালে কি করবি? এটা কি কেউ বাড়ির ভিতরে রাখে? একবার বাড়িতে ছাগল আসছে, একবার মৌমাছি আসছে, এটা কি কোনো বাড়ি নাকি জু? আর কি কি দেখতে হবে কে জানে। ছি বাবা, কি যে কাজ করিস না তুই। আন্টি কিচ্ছু হবে না, দেখো না আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে এরা। মধু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আর তোমাকেও তো ফিট থাকতে হবে। গরম জল দিয়ে মধু খেও। এটা কে পাঠাতে পারে? গুরুদেব পাঠিয়েছেন না দেবসেনা কোনো তন্ত্র করছে? এই দিকে আমায় এখন সব সময় নজর রাখতে হবে বলে মনে হচ্ছে। ম্যাডাম, মৌচাক তো ওষুধের জন্য ব্যবহার করতে হয়, সেটার জন্যই হতে পারে। এই বাড়িতে কোনো রহস্য রয়েছে, সেজন্য এসব কিছু ঘটছে। সেই দিন ওইরকম একটা ছাগল জননীকে তাড়া করলো, আমার দেওয়া আয়নাটা তার শক্তি হারালো। ওসব বাদ দাও, আমার অন্য সন্দেহ হচ্ছে। ওই ছাগলটা এখানে এলো কেন? ওরা কারা যারা ছাগলটাকে নিয়ে গেল? হঠাৎ করে ওই ছাগলটা কোথা থেকে চলে এলো? গুরুদেব পাঠিয়ে থাকতে পারেন। গুরুদেবের হয়তো আমাদের উপর ভরসা চলে গেছে, তাই নিজে ওই ছাগলটাকে পাঠিয়েছেন জননীকে মারার জন্য। বাবা, আমরা এই জঙ্গলে পা দেওয়ার পর থেকে শুধু হেরেই যাচ্ছি বাবা। এটা তোর হার বলে তুই কেন মনে করছিস? এটাকে একটা চেষ্টা বলে মনে কর। এখানে এসে তোর কি লাভ হয়েছে সেটা চিন্তা করে দেখ। তুই তো ওই মায়াবী মেষ পাঠিয়েছিলিস। ঠিক বলেছো বাবা, ওই শক্তি হয়তো আজকে জননীকে কিছু করতে পারবে না, কিন্তু যে কোনো দিন আমার ওই অস্ত্র আজ নয়তো কাল আমার কাজে ঠিকই আসবে। পুত্র, এটা তোর দ্বিতীয় অস্ত্র, এটার সাথে লড়াই কর, তোর বিজয় কামনা করি। আচ্ছা বাবা। একে হারালে তুই দ্বাদশ রাশিকে জয় করতে পারবি। এটাই তোর আর একটা অস্ত্র, চেষ্টা কর। বাবা, কোনো রাশি তোমার ছেলেকে হারাতে পারবে না, বুঝতে পেরেছো? এই বৃষভা, যা গিয়ে ওই জননীর রক্ত নিয়ে আয়।
এটা নন্দিনীর পছন্দ হবে। মহাদেবের নন্দীর মতো শক্তিতে ভরপুর। ওকে আদেশ দে। আচ্ছা বাবা। জননী, 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 তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। আপনার কিছু হয়নি তো? না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকই আছি। কিন্তু ওই ষাঁড়টা তোমাকে তাড়া করেছিল কেন? আমি জানি না, কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যাকে ছাড়ো, এখন ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। ও তো গেছে এখান থেকে। এবার বুঝতে পেরেছি কেন ওই ষাঁড়টা তোমাকে তাড়া করেছিল। কেন? আরে তুমি তো লাল রঙের ড্রেস পরে আছো, সেই জন্যই তাড়া করেছিল। এটাও হতে পারে। আমি তো একাই লাল ড্রেস পরিনি, ওইখানে তো অনেকেই লাল ড্রেস পরেছিল। তাহলে ওদের সবাইকে ছেড়ে শুধু আমাকেই তাড়া করলো কেন? বাদ দাও সব। একটা বড় ফাঁড়া ছিল, সেটা এখন কেটে গেছে, আর চিন্তা নেই। চলো বাড়ি যাই।
কেন হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না। তোমার মনে আছে আমরা যখন মন্দিরে গেছিলাম তখন ওই অটোওয়ালা আমাদের কোথায় নিয়ে গেল, আর আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। তুমি কোনোভাবে ওখান থেকে আমায় নিয়ে এসেছিলে। জননী, এখন এসব কেন বলছিস? না দিদি, এরম পরিস্থিতিতে এসব মনে পড়াই তো স্বাভাবিক। সেদিন তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস তোর মধ্যে থাকা দৈব শক্তির জন্যে। আমি তো তোকে বাঁচাইনি জননী, তুই আমাকে বাঁচিয়েছিলিস। দিদি কি বলছো তুমি? ওসব কিছু না, তুই অকারণে টেনশন করছিস, সেই কারণে তোকে বললাম তুই বাঁচিয়েছিস। দিদি আমার মনে হয় সবসময় কিছু একটা ঘটছে, আমি বুঝতে পারছি না, কিন্তু কেউ যেন আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। একটু বেখেয়াল হলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায়। পার্টিতে একটা ছোট্ট বেলুন থেকে কত বড় দুর্ঘটনা ঘটে গেল, আর তারপর এই ক্ষতর উপর কতবার আঘাত পেলাম আমি। আমার গায়ের উপর গরম জল পড়ে গেল। দেখ জননী, when trouble comes they come in bundles কথাতেই আছে, আর এটা কিন্তু একটা প্রবাদ। কোনো ক্ষত জায়গায় বারবার আঘাত লাগাটাই কিন্তু খুব স্বাভাবিক জননী, আর তার জন্য এত চিন্তা করার কিছু নেই। জানি না দিদি, আমি যখন আশ্রমে ছিলাম এরম কখনো হয়নি। এখানে আসার পরই একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। আমি গুরুদেবের সাথে যখন ছিলাম তখনই ভালো ছিলাম দিদি। দেখ জননী, আমি তো দিদি হই, আমি আমার প্রাণ দিয়েও তোকে বাঁচাবো, কিন্তু এই সব কিছুর মধ্যে তোকে তোর ভয়টাকে একেবারে মন থেকে যে করে হোক মুছে ফেলতে হবে জননী, বুঝেছিস? আর যদি তোর অজান্তে তোর পেছনে কেউ ষড়যন্ত্র করে তোর ক্ষতি করার চেষ্টা করে, সেটা দেখে নেওয়ার দায়িত্ব আমার। আমার বিশ্বাস আমি তোকে ভালো রাখতে পারবো, আর তাই আমি গুরুদেবকে কথা দিয়ে নিয়ে এসেছি তোকে এখানে, আর আমি যে কথা দিয়েছি সেটা আমি রাখব। দিদি আমি সেরকম বলিনি, তোমার উপরে আমার পুরো ভরসা আছে। ভরসা আছে তো? তাহলে এই ছোট্ট মাথাটায় আর এত চিন্তা রাখিস না, তুই নিশ্চিন্তে থাক। দেবসেনা, কেন এত দেরি হচ্ছে? সরি শালিনী, জননীকে ঘুম পাড়িয়ে আসতে দেরি হয়ে গেল। তুই পুরোপুরি রেডি আছিস তো? আমি তখন থেকে রেডি হয়ে অপেক্ষা করছি। ওকে, লেটস টেক পজিশনস।
শালিনী রেডি? রেডি দেবসেনা। 1 2 3 দেবসেনা আয়। সাবধানে দেবসেনা। শালিনী, এই জঙ্গলে কোথায় কি খুঁজবো আমরা? এটা কোথায় এসেছি শালিনী? আমরা ঠিক রাস্তায় এসেছি দেবসেনা। আমরা কোথা থেকে এসেছি সেটার থেকেও কিসের জন্য এসেছি সেটা ইম্পর্ট্যান্ট। চল। কে আপনি? জ্ঞানকুয়ো কোথায় আছে বলতে পারেন? আমি কে সেটা জেনে কি করবে? তোমরা যেটা খুঁজছো সেটা এই পথে গেলেই পেয়ে যাবে। আমি একদমই এই লোকটাকে বিশ্বাস করতে পারছি না শালিনী। আমার এই হাতটাই তোমাদের রাস্তা দেখাচ্ছে। দেবসেনা, এখানে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমরা আমাদের কাজটা করি, চল। 1 মিনিট, তাড়াহুড়ো করিস না। এই সময় মাথা ঠান্ডা রেখে চিন্তা করে কাজ করা উচিত। একবার এই লোকটাকে ভালো করে দেখ তো। এর হাত আর মুখের মধ্যে কোনো সম্পর্ক নেই। মুখ অন্যদিক দেখাচ্ছে আর হাত অন্যদিকে আছে। এই দৃষ্টি রয়েছে একদিকে আর আমাদের চিহ্নিত করছে অন্য আরেকটা দিক। তো কি হয়েছে? এটা সারদা অরণ্য। সব বিচিত্র হয়ে থাকলেও সত্যি, তাই না? আমিও সেটাই বলছি। সব সময় আমাদের দৃষ্টি আমাদের সঠিক রাস্তা দেখায়। তাই দৃষ্টির ভরসাই করা উচিত। এখানে শক্তির থেকে বেশি দরকার যুক্তির। শালিনী, এইদিকে যাই, চল চল। বাবা, আমরা তো প্রথম থেকে শুধু হেরেই যাচ্ছি বাবা। পুত্র, আগে পরাজয় হয়েছে তাতে কি হয়েছে? পরে বিজয়ী আমরাই হব। এখন ওই বৃষটার কথাই ভাব, কতটাই বা লড়াই করতে পারলো। তোর শক্তির সামনে তো হার মানতে হলোই ওকে। বাবা, এটা কিসের সংকেত? এখন এখানে এই আগুন দেখা যাবার অর্থ কি? পুত্র, আমাদের শত্রু এখানেই আছে বলে মনে হচ্ছে। সে নিশ্চয়ই এখানেই এসেছে। শত্রুগুলো মানে? জননী মানে সারদা অরণ্য? ওরা এখানে এসেছে নাকি? হ্যাঁ, ওকে ওর শক্তিগুলোই সাহায্য করতে এসেছে।
সেটা আটকানোর উপায়? আগুন নেভা অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। অগ্নি দেবতার সাথে কেউ লড়াই করতে পারে না। অগ্নি দেবতার মন্ত্র পর তাহলেই ও শান্ত হবে। বাবা, এবার আমার খেলাটা শুধু দেখতে থাকো তুমি। আমার আর তোর দুজনের শত্রু মানে ওই অর্ধ শিবনাগিনী। যা, এক্ষুনি ওকে শেষ করে দিয়ে আয়। ভীমা, ভীমা, কোথায় মরে আছিস রে? রুমে এক বোতল জল দিতে বললাম, যেটা বলবো একটাও করবে না। কি গরম, জল তেষ্টা পেয়েছে। ভীমা কোথায় গেছে কে জানে। বাবা, এবার শান্তি পেলাম। এই কি, দেবসেনা এখানেই মোবাইল রেখে গেছে? এই কি রে বাবা, ও এখানেও তো নেই। এ তো এখানে একা শুয়ে আছে। কোথায় গেল? ওয়াশরুমে গেছে নাকি? আরে, এখানেও তো নেই। এই সময় আবার কোথায় গেল? এখন কাকেই বা জিজ্ঞেস করব? শোনো, কতক্ষণ ঘুমোচ্ছ? ওঠো এবার। শোনো শোনো, ওঠো এবার, উঠতে বলছি তো। কি হলো আবার? রাত দুপুরেও আমাকে একটু ঘুমোতে দেবে না? কি বলো তো? ওই যে তোমার আদরের মেয়ে দেবসেনা, কোথায় গেছে কে জানে। মোবাইলটাও এখানেই রেখে গেছে। এত রাতে কোথায় গেছে কে জানে, কোনো টাইম সেন্স নেই। ও মোবাইলটা রেখে গেছে, তাহলে হয়তো আশেপাশেই কোথাও গেছে। কি হয়েছে তাতে? তোমার সাপোর্ট পেয়েই তো ও এরকম হয়েছে। মোবাইল নিলে তো বোঝা যাবে, তাই ও মোবাইলটা রেখেই গেছে। বেড়াল চোখ বন্ধ করে দুধ খায় আর ভাবে কেউ দেখতে পাচ্ছে না। বিলাসিনী, মুখে যা আসবে তাই বলো না। অকারণে কাউকে এইভাবে দোষারোপ করো না। তুমি তো ওদের কোনো দোষই দেখতে পাও না। ওরা যদি কিছু ভুল করেও থাকে তাও তুমি দেখতে পাও না। আমার ছেলেটা কোনো একটা ভুল করলেই হলো, ওকে কিভাবে অপমান করো। আর এখন তো দেবসেনা বাড়িতেই থাকে না। আর জননীকে দেখো, কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক বাইরে চলে যাবে। ও যে বাইরে গিয়ে কি করছে কে জানে। বিলাসিনী, স্টপ ইট। বাচ্চাদের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকা উচিত। আমরা আমেরিকাতে থাকার সময় কত ভালো ছিলাম। এখানে এলাম তো এলাম, ওদের পাহারা দিতে গিয়ে সময় চলে যায়। আজ আসোকো, দেখাবো মজা। হাওয়া দিচ্ছে মনে হয়, তাই দরজার আওয়াজ হচ্ছে। তোমার মেয়ে যা ইচ্ছে করুক, আমার তাতে কি যায় আসে। বাইরে গিয়ে কোথায় কি করছে কে জানে, কোথায় যে কি ঘটিয়ে আসবে জানি না বাবা। এই শোনো, ওইভাবে যা তা কথা বলো না। ওকে আমি খুব ভালোভাবেই চিনি। আমিও খুব ভালো করে জানি। ছোটবেলা থেকে স্ট্রিক্টলি বড় করলে এমন হতো কি? এ আবার কি কাণ্ড ঘটিয়ে আসবে কে জানে। কিসের যে এত সন্দেহ তোমার? বেশ, আমি নিজে গিয়ে দেখে আসছি। যাও যাও, গিয়ে দেখো। জননী, জননী, জননী। আঙ্কেল,
দেবসেনা, তুই কখন ফিরলি মা? তোর আন্টি তো এক্ষুনি তুই বাড়ি নেই বলে আমার সঙ্গে ঝগড়া করছিল। কোথায় গিয়েছিলি মা? আমি তো এখানে। ওহো, আমি হয়তো ওয়াশরুমে গেছিলাম, তখনই আন্টি এসে দেখে গেছে। ঠিক আছে মা, তুই তো জানিস তোর আন্টির কেমন সন্দেহবাদী। নে এবার ঘুমিয়ে পড় মা। ডিস্টার্ব করলাম, সরি। গুড নাইট। গুড নাইট আঙ্কেল। ওই বাড়িতে কোনো একটা শক্তি ওকে রক্ষা করে যাচ্ছে। সেটা কোনো সামান্য শক্তি নয়, সাক্ষাৎ মহাদেবের শক্তি স্বরূপ ওটা। ওই শক্তিটাকে আমাদের অর্জন করতেই হবে বাবা। সিংহাসনে বসা অত সোজা ব্যাপার নয়। কেল্লার বাইরে সৈন্য থাকবে, তাদের পেরিয়েই আমাদের জিততে হবে। তারপরে কালকের মধ্যে আমাদের জিততে হবে বাবা। হ্যাঁ, ভেতরেও তো সৈনিকেরা থাকবে। ওদেরকে পরাজিত করে পরের বাধাগুলো পেরোতে হবে, আর তারপর সেনাপতি মন্ত্রীদের সবাইকে হারিয়ে ওই সিংহাসন লাভ করতে হবে। মানে আমরা কি একই সঙ্গে নাগমণির উপরে লক্ষ্য রেখে ভুল করলাম বাবা? না, আমরা চারিদিকে সৈনিক নেই বলে ভাবছিলাম। এখন বুঝতে পারছি ওই শক্তির চারিদিকে একটা বড় কেল্লা আছে। তাহলে এখন কি করব বাবা? প্রথমে আমাদের শত্রুদের শক্তি সম্বন্ধে জানতে হবে। জননীকে কোন শক্তি রক্ষা করছে সেটাও আমাদের জানতে হবে। এটা যথেষ্ট তো? আর ওকে যে বা যারা সাহায্য করছে তাদের ব্যাপারে জানতে হবে না বাবা? তুই ভালো কথা বলেছিস। অগ্নির আবাহন কর, আর সেটা সম্পূর্ণ নিষ্ঠার সাথে। সারদা অরণ্যের মধ্যেই কি করতে পারি বাবা? অবশ্যই, এর থেকে পবিত্র জায়গা আর কোথাও নেই। শুরু কর অগ্নির আবাহন। আচ্ছা ঠিক আছে বাবা। ওম ক্ষুদ্র দেবতা, তোমাকে আহ্বান করছি। ওম রুণ্ড মালিনী, তোমাকেও আহ্বান করছি। ওম শাকিনী, তোমাকে আহ্বান করছি। ওম ডাকিনী, তোমাকে আহ্বান করছি। ওম কিঙ্কিনী, তোমাকে আহ্বান করছি। ওম রক্ত বীজেশ্বরী, তোমাকেও আহ্বান করছি। আমাদের কেন আহ্বান করছি ষষ্ঠবক্র? হাতের সামনে থাকলেও হাত দিয়ে ধরতে পারছি না। আমরা যেই জগতে আছি আমাদের বেশি লোভ করতে নেই। আপনাদের উপদেশ শোনার জন্য আমি আপনাদের ডাকিনি। আমি দেব শাস্ত্র সমস্ত শিক্ষার পরে আপনারা সবাই এখন আমার গোলাম। আমার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনাদের সাহায্যের দরকার। সেটা হলো আপনাদের ধর্ম আর কর্মও বটে। কি করতে হবে বল? নাগমণি, ওই জননীর কাছে থাকা নাগমণিটা আমাদেরকে যে কোনো মূল্যেই বশ করতে হবে। জননী অর্ধশিব নাগিনী, ওকে হারানো খুবই কঠিন। এই জন্যই তো যজ্ঞ আর পুজো করছি। ঠিক আছে, আমরা তোকে আমাদের সব শক্তি দিয়ে দেব। আমরা সবাই গরুর হয়ে তোর সামনে আসব। গরুর হলো সর্পের অজাত শত্রু। হ্যাঁ, তোকে আমরা সব রকম ভাবে সাহায্য করব।
এই গরুর কিন্তু খুবই শক্তিশালী, তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর বুদ্ধি। এবার একেই তুই ব্যবহার কর। আচ্ছা বাবা। পুত্র, আগে এটা জেনে নে জননীর পেছনে আসলে কে আছে যে ওকে শক্তি দিয়ে যাচ্ছে। প্রথমে জান কে ওকে সাহায্য করছে, তারপরে ওকে মেরে ফেলে দে। ঠিক আছে বাবা। এই গরুর, যা ওই শান্তিনিকেতন আশ্রমে গিয়ে ওখানকার স্বামীজিকে শেষ করে দিয়ে আয়।